দেখুন ডাক্তার রায়হান, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আর এই অবস্থায় ব্রেন সার্জারি করা প্রায় অসম্ভব। আমরা কোনোভাবেই এভাবে জেনে শুনে ঝুঁকি নিতে পারি না। আমি তো আপনাদের ঝুঁকি নিতে বলিনি, বলেছি তো এই পেশেন্টের সার্জারির সমস্ত দায়ভার আমার। আমি সকল আইনি কাগজপত্র সাইন করেই সার্জারি করব। একরোখা জেদি রায়হানের কথাগুলো শুনে পুরো রুমের ভেতরে আবারও গমগমে অবস্থা তৈরি হয়েছে। সেখানে থাকা সকল সিনিয়র সার্জন, ডাক্তারসহ নার্সরা বেশ বিরক্ত প্রকাশ করছে রায়হানের উপর। আর ঠিক তার উল্টো পাশে দুজন বৃদ্ধ বৃদ্ধা একে অপরের হাত চেপে চূড়ান্ত সিদ্ধান্তের আশায় অপেক্ষায় আছে। ডাক্তার রায়হান এই বিষয়ে যদি একবার স্যারের সিনিয়র সার্জন মঞ্জু হাসিফের কথাটা শেষ করার আগেই হাত উঠিয়ে থামিয়ে দেয় রায়হান। চিরচেনা গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে আবারও সোজাসাপটা ভাবে বলে দেয়, কোনো প্রয়োজন নেই। আমি রায়হান সিদ্দিকী নিজের সজ্ঞানে এই সার্জারি করার ডিসিশন নিচ্ছি। তাই এখানে আর কোনো তৃতীয় পক্ষের মতামত শুনতে মোটেও আগ্রহী নই আমি। কিন্তু ডাক্তার রায়হান, এতে আপনার ক্যারিয়ারের সাথে সাথে পুরো সিদ্দিকী চ্যারিটেবলের সম্মান জড়িয়ে আছে। ভগবান না করুক, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে বুঝতে পারছেন তো? ডাক্তার গণেশের কথা শুনে কিছু দূরে বসে থাকা বৃদ্ধ বৃদ্ধার দিকে নরম চোখে তাকায় রায়হান। ওই দুজনের চোখ ও তার দিকেই অপলকভাবে চেয়ে আছে, শুধুমাত্র একটু সম্মতির প্রত্যাশায়। আপনারা সার্জারির সকল ডকুমেন্ট তৈরি করুন। আগামী পরশু ভোর 6টা 30 মিনিটে ব্রেন টিউমার পেশেন্ট মিস্টার তামিম শেখরের অপারেশন শুরু হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। গমগমে কণ্ঠের আদেশবাণী শুনে আর কেউ কোনো কথা বলার সাহস করে না। এদিকে দুটো ভঙ্গুর প্রাণ কাঙ্ক্ষিত সিদ্ধান্ত শুনে খুশির কান্নায় ভেঙে পড়ে। যা দূর থেকে ওই একরোখা গম্ভীর মানুষটির মুখেও কিছু প্রাপ্তির হাসির রেখা ফুটে ওঠে। সময়ে দুপুর 2টো। নিজের বরাদ্দকৃত কেবিনে বসে পেশেন্টের ডিটেলস স্টাডি করছে রায়হান। এর মধ্যে 1 কাপ গরম কফি নিয়ে রায়হানের সেন্টার টেবিলে রাখে অ্যাসিস্ট্যান্ট রিজু। রায়হানও নিজের কাজ করতে করতে কফিতে চুমুক বসায়। তবে চুমুক বসাতেই শুকনো ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে তার। স্যার, আপনার বাবা মানে বড় স্যার এসেছেন। আপনাকে তার কেবিনে সময় করে যেতে বলেছেন। রিজুর বলা কথাটা শুনে নিমিষেই হাসিটুকু উবে যায় রায়হানের। ফাইল থেকে চোখ উঠিয়ে সরাসরি তাকায় রিজুর দিকে। যা দেখে রিজু কিছুটা ঘাবড়ে মাথা নিচু করে পায়ের আঙ্গুল খুঁড়তে থাকে। আর কিছু বলেছেন তোমার বড় স্যার? ইয়ে মানে, হ্যাঁ, বলেছেন জরুরিভাবে যেন দেখা করেন, কোনোভাবে যেন মিস না হয়। ওকে, তুমি যাও। রায়হানের পারমিশন পাওয়া মাত্রই রিজু ট্রে হাতে দ্রুত বেরিয়ে যেতেই আবারও পিছু থেকে ডাক দেয় রায়হান। হঠাৎ আবারও ডাক শুনে আরও ঘাবড়ে যায় রিজু। মিস মেরিনকে বলবে কফিতে চিনি কম দিতে, নয়তো আমার ডায়াবেটিস হয়ে যাবে। রায়হানের কথাগুলো শুনে ভড়কে যায় রিজু। এই কফি যে মেরিন বানিয়েছে কিভাবে রায়হান ধরে ফেলল, এটা ভাবতে ভাবতেই মাথা কাত করে সম্মতি জানিয়ে প্রস্থান করে সে। মে আই কাম ইন? রায়হানের কণ্ঠ শোনা মাত্রই সোজা হয়ে বসে মেজবাউল সিদ্দিকী। ইয়েস, কাম ইন। ডেকেছেন শুনলাম।
কি বলবেন তাড়াতাড়ি বলুন। বাসায় যেতে হবে দ্রুত, আমার বউ অপেক্ষা করছে, তাই বেশিক্ষণ দাঁড়াবার মতন টাইম নেই। ছেলের ভাবলেশীন ভাবে খোঁচা মারা কথাগুলো শুনে দাঁতে দাঁত চেপে অন্য কিছু না বলে সরাসরি নিজের প্রয়োজনের কথায় চলে যান মেজবাউল সিদ্দিকী। এগুলো কি শুনছি রায়হান? তুমি নাকি 10% সম্ভাবনা নিয়ে পেশেন্টের সার্জারি করবে বলেছ? হ্যাঁ বলেছি। কেন বলেছ? তুমি কি এখন নিজের কেরিয়ারটাকে ধ্বংস করতে চাচ্ছ নাকি? আমার কেরিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার যথেষ্ট বয়স হয়েছে সিদ্ধান্ত নেওয়ার। আমি আমার কর্মদক্ষতার উপরে শতভাগ নির্ভর করেই এগুচ্ছি। রায়হানের একগুঁয়ামি কথাবার্তায় এবার বেশ চটে যান মেজবাউল সিদ্দিকী। টেবিলের উপরে বেশ শব্দ করে উঠে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বললেন, দিন দিন তুমি এতটা বেপরোয়া হয়ে যাচ্ছ যে নিজের সাথে সাথে এখন এই হাসপাতালকে ধ্বংস করে ফেলতে দুবার ভাবছ না। একটা কথা কান খুলে শুনে রাখো ডাক্তার রায়হান সিদ্দিকী, তোর জন্য যদি এই হাসপাতালের বিন্দুমাত্র ক্ষতি হয় তাহলে এর জন্য কঠিন মাশুল গুনতে হবে তোমায়। সার্জারি করতে চাচ্ছ করো, তবে যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো প্রকার দায়ভার নেবে না এই সিদ্দিকী চ্যারিটেবল মাইন্ডেড। রায়হান মুখ চেপে চুপচাপ কথাগুলো শুনে কোনো কথা না বলেই কেবিন থেকে বেরিয়ে যায়। সে বেরোতেই ডাক্তার গণেশ কেবিনে ঢুকে দেখে মেজবাউলের শ্বাসকষ্ট উঠেছে, তাই সে দেরি না করেই দ্রুত ইনহেলার দেয় তাকে। স্যার শান্ত হন প্লিজ, এভাবে উত্তেজিত হলে আপনার ক্ষতি হবে। আর ক্ষতি? ছেলেটা একদম বকে গেছে, কখনো কারো কথা শুনবে না। এত বড় একটা ডিসিশন নিয়েছে, আমাকে একবার জানালো না। আমি তো এটা ভেবেই কুল পাচ্ছি না যে কি হবে। যদি কোনোভাবে কোনো ভুল হয় কি হবে গণেশ? আমার ছেলেটার কেরিয়ার একদম বরবাদ হয়ে যাবে। স্যার সবই বুঝতে পারছি, কিন্তু আমাদেরও উচিত রায়হানের উপরে ভরসা করা। এ পর্যন্ত কত সার্জারি করেছে, কোনো খারাপ কিছু তো হয়নি। এবারও আশা করি ভগবানের আশীর্বাদে কোনো খারাপ হবে না। আপনি বরং ভরসা করুন। বাবার মন গণেশ বুঝবে না। আমার কেমন লাগছে বিষয়টা শোনার পর থেকেই একদণ্ড শান্তিতে থাকতে পারছি না। রজনীর ঘন কালো অন্ধকারে আচ্ছন্ন ধরণী, যান্ত্রিক শহরটি যেন এখন নীরবতা পালন করছে। খোলা ব্যালকনির সামনে দাঁড়িয়ে চুপচাপ প্রকৃতি দেখছে মেরিন। এই শীতের আবহাওয়ার মাঝেও শুধুমাত্র সাটিনের নাইটি পরে চুল খুলে দাঁড়িয়ে আছে। মৃদু মৃদু ঠান্ডা বাতাসে ক্রমে ক্রমে ঢেউ খেয়ে যাচ্ছে তার সর্ব চুলে। মাত্রই গোসল করে বের হয়েছে রায়হান, গায়ে কালো টি শার্ট, পরনে গ্রিন ট্রাউজার। এক হাতে টাওয়াল দিয়ে চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে শেষে কাঙ্ক্ষিত অবয়ব দেখতে পেয়ে কিছুটা হাসে সে। বরফের ন্যায় শীতল দুটো হাত কোমর ছুঁয়ে যেতেই তিত্তির করে কেঁপে ওঠে মেরিন। ধীরে ধীরে ওই ঠান্ডা হাত দুটো আষ্টে পিষ্টে পেঁচিয়ে ফেলে তাকে। এখানে ঠান্ডায় দাঁড়িয়ে কি করছেন মিসেস মেরিন? প্রকৃতি দেখছি। প্রকৃতিতে কি কি দেখলেন? রজনী আর নিয়নের খেলা। বাহ, দিন দিন কেমন সাহিত্যিক কথাবার্তা বলছেন। কোথায় শিখেছেন এগুলো ম্যাডাম? রায়হানের কথাটা শেষ হতেই পেছন থেকে ঘুরে মুখোমুখি দাঁড়িয়ে দু হাতে রায়হানের কাঁধ জড়িয়ে দাঁড়ায় মেরিন। পরপর
ঠোঁটে দুটো ছোট চুমু খেয়ে আহ্লাদ করে বলে, কার কাছে আবার? আমার খিটখিটে একমাত্র জামাইয়ের কাছ থেকে। মেরিনের কথাটা শুনে মুচকি হাসে রায়হান। দু হাতে মেরিনকে কোলে তুলে নিয়ে ব্যালকনির দরজা টেনে সোজা বিছানায় নিয়ে শুইয়ে দেয় তাকে। এরপর নিজেও তার পাশে চুপটি করে শুয়ে পড়ে। পুরো ঘর নিস্তব্ধতায় ছেয়ে আছে। রায়হানকে চুপচাপ দেখে দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে এসে বুকের সাথে জড়িয়ে ধরে তাকে। রায়হানও চুপচাপ মেরিনের বুকে মাথা গুজে কোমর জড়িয়ে শুয়ে থাকে। এই যে এত যুদ্ধ করে ফাইনালি সার্জারিটা করতে যাচ্ছ, আর এখন এরকম মন খারাপ করলে চলবে? অবশ্য ওই তুমি সফল হবে। এছাড়া আমাদের পুরো টিম তো আছি। আমরা সবাই তোমাকে ভরসা করি। এছাড়াও ওই দুজন বৃদ্ধ মানুষও তোমার মুখের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিচ্ছে। বউ, হুম? তোমার ভয় করছে না? যদি কিছু হয় তখন কি হবে? এটা ভাবছো না? রায়হানের ঠান্ডা নরম কণ্ঠে কথাগুলো শুনে মৃদু হাসে মেরিন। দু হাতের আজলায় রায়হানের মুখটুকু এনে মিষ্টি কণ্ঠে বলে, ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আমি আমার স্বামীকে চোখ বন্ধ করে বিশ্বাস করি যে কখনোই ভুল সিদ্ধান্ত নিতে পারে না। সে যখন বলেছে এই সার্জারি হবে তো হবেই, এবং অবশ্যই সফলতার সাথে। আমার পূর্ণ আস্থা আছে তোমার প্রতি। মেরিনের কথাগুলো শুনে মুহূর্তেই রায়হানের মন ফুরফুরা হয়ে গেছে। আবারও পুনরায় মেরিনের বুকে মুখ গুজে দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ফিসফিস কণ্ঠে বললে, চুলগুলো টেনে আদর করে ঘুম পাড়িয়ে দাও তো বউ। আজ বড্ড ক্লান্ত লাগছে। মেরিনও মুচকি হাসি দিয়ে আলতো হাতে চুল টেনে দিতে থাকে। ধীরে রাতের গভীরতার সাথে দুটি প্রাণও নিজেদের সুখের পরশে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। এই মেয়ে, আমার কেবিনে এসো ইমিডিয়েট। আচমকা অপ্রত্যাশিত ডাকে বেশ ভড়কে যায় মেরিন। তাই কোনো বাড়তি কথা না বলে চুপচাপ পিছু পিছু 112 নম্বর কেবিনে ঢোকে সে। কেবিনে ঢুকতেই আরেক দফা চমকে ওঠে মেরিন। কারণ এটা তার শ্বশুর মানে মেজবাউল সিদ্দিকীর কেবিন। তবে এখানে সে সহ রায়হানের দাদা ছোট চাচা রেজা সিদ্দিকী আছেন। আসসালামু আলাইকুম দাদাজান, ছোট চাচ্চু, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মেরিন দাদুমণি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো দাদাজান, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন ছোট চাচ্চু? রেজা মনে মনে বিরক্ত হলেও মুখে মেকি হাসি ঝুলিয়ে ভালো আছি বলে সে। এই মেয়ে, রায়হান যে এমন একটা ঝুঁকিপূর্ণ সার্জারি করবে তুমি কি জানো না? কাঠখট্টা রাগী মেজাজে মেজবাউলের কথাটা শুনে এবার বেশ ভালো করেই এখানে ডাকার মূল কারণ ধরে ফেলেছে মেরিন। জি স্যার, জানি। জানো? তাহলে নিশ্চয়ই এটাও জানো এই সার্জারির ফল কতটা খারাপ হতে পারে। খারাপ? কেন স্যার? খারাপ কেন হবে? যেহেতু সার্জারি করার দায়িত্ব রায়হান স্যার নিয়েছেন, তার মানে এই সার্জারি অবশ্যই খুব ভালোভাবে সম্পন্ন হবে ইনশাল্লাহ। মেরিনের সরল মনের কথাগুলো শুনে মেজবাউল রাগলেও মতলেব সিদ্দিকী বেশ খুশি হন। এদিকে রেজা মুখ বাঁকিয়ে আপেল খেতে থাকে। আরে বাহ, দুই স্বামী স্ত্রী দেখছি উঠে পড়ে লেগেছ আমার হাসপাতালকে ডোবাতে। এই মেয়ে, তুমি এমনভাবে কথাগুলো বললে যেন তুমি ভবিষ্যৎ জেনে বুঝে আছো।
ভবিষ্যৎ বুঝি কিনা জানি না স্যার, তবে রায়হানের প্রতি আমার অগাধ বিশ্বাস, আস্থা আছে। নিশ্চয়ই সব ভালো হবে। মেরিনের কথাগুলো শুনে মেজবাউল তপ্ত শ্বাস ফেলে। এই মুহূর্তে প্রচণ্ড রাগ আসলেও নিজেকে দমিয়ে রেখেছে সে। দেখো মেয়ে, সব জায়গায় আবেগ খাটে না, সময় আছে, রায়হানকে বোঝাও। এটা ওর কেরিয়ার সহ এই পুরো সিদ্দিকী চ্যারিটেবলের ভবিষ্যতের ব্যাপার। তাই এ বিষয়ে ছেলে খেলা আমি মোটেও বরদাস্ত করব না। মাফ করবেন স্যার, আমি এ বিষয়ে কোনোভাবেই রায়হানকে কিছু বলতে পারবো না। আর আমি বললেও সে কোনোভাবেই এই ডিসিশন থেকে পিছুপা হবে না। তাই খামোখা ওকে মানসিকভাবে প্রেশার দিতে পারি না আমি। মেজবাউল এবার বড্ড রেগে যায়। কিছু একটা বলবে, এর আগেই ইশারায় থামিয়ে দেন মতলেব সিদ্দিকী। মেরিন দাদুমণি, কোনো কিছুই বলার প্রয়োজন নেই রায়হান দাদুভাইকে। তুমি বরং এখন যাও। আমি যাওয়ার সময় তোমার সাথে সাক্ষাৎ করে যাব। ঠিক আছে দাদাজান। কথাটা বলে সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে চলে যায় মেরিন। দেখেছ তো ভাইয়া, আমি তোমায় বলেছিলাম না এসব এই মেয়েটার প্ল্যান। এই মেয়েটাই রায়ানকে এসব বুদ্ধি দিয়েছে। কারণ ও তো চায় আমাদের পরিবারের সাথে সাথে এখন এই হাসপাতালটাও ভেঙে যাক। আহ রেজা, একদম ভাইয়ের কানে কুমন্ত্র দিবি না। ছোট বৌমার সাথে থাকতে থাকতে তুইও ভালোই কান পড়া শিখেছিস, শয়তান একটা। আব্বা, আপনি কিন্তু এবার একটু বেশি বলে ফেললেন। আমি মোটেও ভুল কিছু বলিনি। ভাইয়া, তুমিই বলো। মেজবাউলের এমনিতেই মেজাজ গরম, তারপরে বাপ ভাইয়ের ক্যাচালে আরও মেজাজ গরম হচ্ছে তার। তাই কোনো কথা না বলেই ধূপধাপ শব্দ করে রুম থেকে চলে যায়। তো মিস মেরিন, শ্বশুরজাতদের সাথে কি মিটিং করে এলেন? নতুন করে কোনো পরামর্শ দিলেন নাকি তারা? বিশেষ করে আপনার আপন শ্বশুর মিস্টার মেজবাউল সিদ্দিকী। গম্ভীর কণ্ঠে খোঁচা মারা কথাগুলো শুনে ঠোঁট উঁচু করে রায়হানের দিকে তাকায় মেরিন। এখন দুপুরের লাঞ্চ টাইম, তাই সুযোগ করে রায়হানের কেবিনে খাবার নিয়ে এসেছে। বরাবরের মতোই ফাইল ঘাঁটছিল রায়হান। খাবার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ এই মাথা ব্যথা তার বউয়ের। রুমে কৃত্রিম আলো নেই, যেহেতু বেশ বড় সাদা কাচের জানালা আছে, তাই দিনের বেলা বাড়তি আলোর প্রয়োজন হয় না। মেরিন টিফিন বক্সের খাবারগুলো সোফার সামনের টেবিলে সাজিয়ে রায়হানকে চেয়ার থেকে টেনে উঠিয়ে আনতে যায়। আর তখনই স্বভাবসুলভ ভাবে কথাগুলো বলে রায়হান। মিটিং না দাদাজান, ছোট চাচু আসছিল, তাই কুশল বিনিময় করতে গিয়েছিলাম। মেরিনের কথাটা শুনে কিছুটা শব্দ করে হাসে রায়হান। হাত থেকে ফাইলটা রাখে, উঠে দাঁড়িয়ে মেরিনের কাঁধে দু হাত রেখে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলে, মায়ের কাছে মাসির গল্প করছো মিস মেরিন? মেরিন নাক কুঁচকে তাকিয়ে থাকে, যা দেখে তার ছোট নাকটা টেনে দেয় রায়হান। উফ, এসো তো, অতি চালাক তুমি। পুরো একটা খ্যাকশিয়াল। এসো, খাবার খাবে, ঠান্ডা হয়ে যাচ্ছে। মেরিন রায়হানকে টেনে সোফাতে বসিয়ে পাশে বসে খাবার মাখতে থাকে, আর রায়হান চুপচাপ বসে তাকেই দেখতে থাকে। তো কি বলল শ্বশুরমহল? নিশ্চয়ই সার্জারি নিয়ে বলেছে। জানোই যখন, তাহলে খোঁচাচ্ছ কেন? কই খোঁচালাম? এই তো আমার হাত আমার সাথে, আমার কাছেই আছে। বাজে কথা বন্ধ করে হা করো। মেরিনের কথায় রায়হানও ভালো বাচ্চার মতো খেতে শুরু করে। মেরিন মেখে মেখে খাবার মুখে তুলে দিচ্ছে, আর রায়হানও
বেশ আনন্দ করে খেয়ে নিচ্ছে। যে দৃশ্য দরজার ওপার থেকে মতলব সিদ্দিকী দেখে বেশ খুশি হয়ে নীরবে চোখ মুছে চলে যান। শোনো, বলো, আজ তোমার জন্য আবারও নার্সদের সামনে লজ্জায় পড়তে হয়েছে। বাহ, দারুণ তো। নিশ্চয়ই আবারও আমার ভালোবাসার চিহ্নটা দেখে ফেলেছে। ভাবলেশীন কণ্ঠে কথাগুলো শুনে আবারও নাক ছিটকে তাকায় মেরিন। যা দেখে আবারও তার নাকটা টেনে দেয় রায়হান। একদম মজা নেবে না। গত রাতে শান্ত বাচ্চার মতো ঘুমালে, তাহলে এই অকাজটা কখন করেছো? আচ্ছা, আমি তো নার্স নাকি বারবার পোশাক পাল্টাতে হয়? এখন তোমার জন্য বারবার পোশাক পাল্টানো আমার দায় হয়ে গেছে। ইস, কি লজ্জার বিষয়। আজ পোশাক পাল্টাতে যে রুমানা গলার নিচের লাল দাগ দেখে ফেলেছে, আবার আমাকে খুঁচিয়ে জিজ্ঞাসা করেছে। এলো, আমি তো বরাবরের মতোই বলেছি অ্যালার্জি। যদিও ওরা বিশ্বাস করে নিয়েছে, কিন্তু কতদিন এভাবে লুকাবো? এতক্ষণ চুপচাপ বইয়ের অভিযোগগুলো গালে হাত দিয়ে শুনেছে রায়হান। সত্যিই তো বড় সমস্যা। কিন্তু আমারও সার্জারির সময় ডাক্তাররা পোশাক পাল্টাতে যে বুকে পিঠে নকশাগুলো দেখে। তবে আমি সলিড পার্সন, ডিরেক্ট বলে দেই, এগুলো বইয়ের থেকে পাওয়া ভালোবাসা। কি, তুমি কি সত্যি সবাইকে বলে বেড়াও তুমি বিবাহিত? অবশ্যই। কি বলো এসব? হ্যাঁ, বলি তো। আর বউটাকে তাও বলি। রায়হানের কথা শুনে ভ্যাবলার মতো তাকিয়ে আছে মেরিন, যেটা বেশ উপভোগ করছে রায়হান। মেরিন আর কথা বাড়ায় না, কারণ এই পুরুষের মুখের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই তার। তাই চুপচাপ টিফিন বাটি গুছিয়ে নিতে থাকে। মেরিনের এমন চুপ করে যাওয়ায় কিছুটা হাসে রায়হান। কিছুটা এগিয়ে আলগোছের সামনে থেকে জড়িয়ে ধরে মেরিনকে। আরে আরে, কি করছো? কেউ চলে আসবে, দেখে ফেললে আরেক ঝামেলা। মুখটা প্লিজ বন্ধ করো মিসেস মেরিন, একটু ফিল নিতে দাও। মেরিন আর কিছুই বলতে পারে না। সেও হাত উঠিয়ে কিছুটা আঁকড়ে ধরে, তবে একটু নড়তেই আলতো কণ্ঠে কোকিয়ে ওঠে সে। কি হলো বউ, ব্যথা পেয়েছো? কোথায়? বেশ উতলা হয়েই প্রশ্নগুলো করে রায়হান। যা দেখে মুচকি হাসে মেরিন। আরে তেমন কিছু না। আর সকালে হঠাৎ পায়ে পা বেঁধে সেন্টার টেবিলের কোণাতে কোমরে কিছুটা ব্যথা পেয়েছি। হোয়াট? পায়ে পা কিভাবে বেঁধে? মেরিন, এখনো ভালো করে হাঁটা শিখলে না? কই দেখি কোথায় লেগেছে। কথাটা বলেই কোমরের থেকে জামা টেনে উঠাতে থাকে রায়হান। আরে বাবা, কিছু হয়নি। কেউ চল, একদম চুপ। কিছু হয়নি মানে? এটা কি? এতখানি জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে, আর বলো কিছু হয়নি? গমগমে কণ্ঠের ঝাড়ি খেয়ে চুপসে যায় মেরিন। বাঘের মুখে পড়েছে, এখন কিছু বললেই বিপদ। দেখি, উবু হয়ে শুয়ে পড়ো। আমি অয়েন্টমেন্ট আনছি, এখনই মেসেজ করতে হবে। মেরিন কিছু বলতে যেও সাহসে কুলিয়ে বলতে পারছে না, তবুও শুয়ে মিউ মিউ করে বলেই ফেলে, ডোরটা লক করে পর্দা টেনে দিন প্লিজ। রায়হান চোখ খিচিয়ে একবার মেরিনকে দেখে দরজাটা খুলে আবারও শব্দ করে লাগিয়ে পর্দা টেনে দেয়। যা দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে মনে মনে দোয়া পড়তে থাকে মেরিন। আহ, ব্যথা লাগছে খুব। একটু আস্তে করো প্লিজ। লাগুক, ব্যথা পাওয়া উচিত তোমার। এ, এমন করো না পাখি, খুব লাগছে। এতক্ষণ রেগে থাকলেও বউয়ের ন্যাকা সুরে পাখি কথাটা নিমিষেই সেই রাগ কমিয়ে দিতে সক্ষম। ওই এক ডাকে এতক্ষণের মেজাজ কেমন ফুরফুরে হয়ে উঠেছে তার। বেশ খানিকটা সময় কেটে গেছে। দক্ষ হাতে মেসেজে ক্ষতটা অনেকটা ঠিক হয়ে গেছে মেরিনের।
মেসেজ করে দিয়েছি, রাতে অয়েনমেন্ট লাগিয়ে দেব, এরপর থেকে সাবধানে হাঁটবে। আর যদি কখনো এমন ব্যথা পেয়ে পাকনামি করে অবহেলা করো, তবে সেদিন কপালে অনেক দুঃখ থাকবে, মনে রেখো। কথাগুলো বলে কপালে একটা চুমু খেয়ে নিজের চেয়ারে যে বসে ফাইল দেখা শুরু করে রায়হান। এদিকে মেরিন নাক মুখ কুঁচকে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, বাবা ছেলে দুটোই খাড়ুস, খালি কথায় কথায় চিৎকার করবে, বকবে আর থ্রেট দেবে। হুম, চলবে। আসসালামু আলাইকুম। যদি গল্পটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।